আমাদের হিন্দু শাস্ত্র মতে আমরা প্রায় দেখি যখন কোনো মৃতদেহ রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন বলহরি হরি বল কথাটি উচ্চারণ করা হয়, সাথে খই বা পয়সা ছড়ানো হয়। আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর একটি সত্য ঘটনা। সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা শোনার জন্য অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে পাশে থাকবে। যারা নতুন আজকে প্রথম আমার ঘটনাটা শুনছো, সবাইকে বলবো চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিও। অনেক কিছু জানার বিষয় আছে, আমরা জানি না। সেই জিনিসগুলো যখন আমাদের কাছে কারোর সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট এসে পৌঁছয়, তখন আমরা বুঝতে পারি যে এই জিনিসের কারণে এটা হতে পারে। হ্যাঁ, আজকে দুটো ঘটনা আছে মারাত্মক ভয়ের। গতকাল তোমাদের সামনে আসতে পারিনি, কারণ গতকাল আমার কিছু জিনিস আনার ছিল। কালকে বকলা জয়ন্তী, কালকে বকলা মায়ের পুজো আমার বাড়িতেও আছে। আমি বাড়িতে পুজো করব আমার মায়ের সামনে, বড় মায়ের সামনে। যাদের বাড়িতে মা বকলা দেবী নেই তারা কিন্তু মা তারার সামনে, মা কালীর সামনে কিন্তু বসে তোমরা মায়ের পুজো করতে পারো। যদি হাজার একবার মায়ের বকলা মায়ের যে বীজ মন্ত্র আছে যদি পাঠ করতে পারো, জীবনের বাধা, জীবনের যে সফলতা আটকে আছে সেই রাস্তাটা খুলে যাবে। যাই হোক, আজকে এবার আমরা ঘটনায় ফিরবো। সবাইকে বলবো না, শুধু অনুরোধ করব দুটো ঘটনা শোনো। দেখো, প্রথমেই তোমাদের বললাম যে আমাদের হিন্দু শাস্ত্র মতে যখন কেউ মারা যায়, মৃতদেহটা যখন নিয়ে যাওয়া হয় তখন বলা হয় বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সাথে কিন্তু আমরা দেখেছি কাঁচা টাকা আর খই ছড়াতে ছড়াতে যায়। যদি এখন কাঁচা টাকা পাওয়াটাও মুশকিল হয়ে গেছে, সেরকমভাবে খুব একটা ছড়ায় না। আগে যদিও রাস্তায় মৃতদেহ গেলে অনেক ওরকম 4 আনা, 5 পয়সা, 10 পয়সা পড়ে থাকতো, কিন্তু এখন সেটা না দেখা গেলেও খইটা কিন্তু পড়ে থাকে। আর এই খই তুলে বাড়িতে আনার পর কি ঘটনা ঘটে সেটাই বলবো। শুভাশিস ব্যানার্জি যিনি ঘটনাটা পাঠান, ওনার ছেলের সাথে ঘটনাটা ঘটে। ওনার ছেলে সেই মৃতদেহর খই তুলে বাড়িতে নিয়ে এসেছিল। আজকের ঘটনাটা আর মারাত্মক একটা শিহরণ কোথাও শরীরে খেলে যাবে। ঘটনাটা শোনো। আমাদের দাদাভাই বলেন, আমার ছেলের যখন 7 বছর বয়স, আমার বাড়ির পাশে একটা গলিতে ও পড়তে যেত। ওকে পড়তে দিয়ে আসতাম, একটা জায়গায় ও ইংলিশ পড়তো, আবার নিয়ে আসতাম। আমার বাড়ি এই গলি, রাস্তা রাস্তার ওপাশের গলিতে সেই দিদিমণি ছিলেন। তো যেহেতু আমার ছেলে মানে ছোটোবেলাতে পড়াশোনায় খুব ভালো, ওর পড়াশোনা নিয়ে আমাদের সেরকমভাবে কোনো মাথা ব্যথা ছিল না। ওর পড়াশোনার যে নিজের একটা দেখো বাচ্চাদের কি বলো তো, নিজের যদি চর্চা না থাকে তাহলে পারে তুমি যতই ওকে পড়াও না কেন, নিজের মনে যদি পড়ার কোনো ভাবনা থাকে তাকে তুমি কখনোই বুঝিয়ে মেরে ধরে পড়াতে পারবে না। সেখানে দাঁড়িয়ে আমাদের সেনাসিস দাদাভাই বলেন, আমার ছেলের যখন 7 বছর বয়স তখন ও পাশের ওই গলিতে দিদিমণির কাছে পড়তে গেছে। এবার দিদিমণি কখনো কখনো রাতের বেলা 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা দিদিমণি পড়িয়ে আবার আমার বাড়ির গলির কাছে ওকে ছেড়ে দিয়ে যেত। সেরকমই ওকে বলে যে দেখ, তুই একটা কাজ কর, তোকে গলির মুখে আমি ছেড়ে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। ও বলে ঠিক আছে। 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চার মাথায় কতটা বুদ্ধি হতে পারে, কতটা বুদ্ধি ওর মাথায় হতে পারে। ওকে ওর দিদিমণি গলি যখন পার করে দিয়ে উনি ওনার মতো ওনার গলিতে চলে যায়, রাস্তা পার হয়ে, ওকে রাস্তাটা পার করে দেয়, কিন্তু ও তখন ওখানে দাঁড়িয়ে থাকে। ও ভাবে হয়তো আমার বাবা দিদিমণিকে বলে দিয়েছে যে এখানে ওকে দাঁড়াতে বলবেন, বাবা আসবে। ওই মুহূর্তে তখন রাত 8টা 10-15 বাজে, একটি মৃতদেহ বলো হরি হরি বল, বলো হরি হরি বল করতে করতে যখন নিয়ে যায়,
ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, যেই গলির মুখেও দাঁড়িয়েছিল সেখানে একটাও লোকজন কোনো রকম কিচ্ছু নেই। ও চুপচাপ ওখানে একা দাঁড়িয়েছিল, একটা অন্ধকার গলি বলা চলে। হঠাৎ করে ও লক্ষ্য করে, যখন মৃতদেহটাকে নিয়ে যাওয়া হয়, কিছু খই ওর পায়ের সামনে হাওয়ায় উড়ে আসে। ও যেহেতুনিক 7 বছরের একটা বাচ্চা ছেলে, ওর মাথায় কিন্তু এতটা বুদ্ধি নেই যে ওই মৃতদেহর খই পোড়াতে নেই। ও সেই খইগুলোকে ছোট ছোট হাতে ও ওখানে বসে খইগুলোকে টুকিয়ে টুকিয়ে তুলে ওর প্যান্টের পকেটে ও ভরে রাখে। ভরে রেখে যখন ওর বাবা আসছে না, যখন মৃতদেহটাও চলে যায়, ওর যখন খই তোলা হয়ে যায়, ও তখন ভাবলো যে আমি এবার একা একা বাড়ি চলে যাই। বাবা হয়তো ভুলে গেছে যে আমি দাঁড়িয়ে আছি। ও নিজের মতো নিজে গলি দিয়ে সোজা বাড়ি যায়। বাড়ি গিয়ে যখন ওর বাবার নাম করে ডাকে যে বাপি, আর দরজা খোলো, আমি এসেছি। কারণ এখানে বলে রাখি, ওই সেনাসিস দাদাভাইয়ের যিনি ওয়াইফ ছিলেন, উনি কিন্তু একটি জায়গায় কর্মরত ছিলেন। উনি বাড়ি ফিরতেন 9টা সাড়ে 9টার সময়। বিশেষ বিশেষ কোনো কারণে সেই দিনও কিন্তু ওনার মা, ওই বাচ্চাটির মা আসেনি বাড়িতে। তখন সেনাসিস দাদা ভাই বেরিয়ে বলছে, আরে তুই একা চলে এসছিস? বলছে, হ্যাঁ, আমাকে তো দিদিমণি পার করে দিলেন, বললেন এখানে দাঁড়াতে, আমি ভেবেছি তুমি আসবে। বলছে, আমি তো বলিনি আমি যাব। তো সাথে সাথে দিদিমণিকে বাবা ফোন করে। তখন বলছে, না, আমি তোকে বলেছি বাড়ি চলে যেতে, আমি তোকে দাঁড়াতে বলিনি। এবার দেখো, ছোট বাচ্চা তো, ও বিষয়টা বুঝিনি। ও ভেবেছে অনেক সময় ওরকম দাঁড়িয়ে থাকে, ওর বাবা এসে নিয়ে যায়, ও সেটাই ভেবেছে। যাই হোক, ও বাড়ি ঢোকার পর পেছনেই ওর মা আসে। ওর মা এসে রাতের বেলা রান্না ঠান্না করে, তারপর ওরা খাবার দাবারটা খায়। খেয়ে 7 বছরের যে ছোট্ট বাচ্চাটি, তার একটা ছোট্ট রুম থাকে, সে তার রুমে শুয়ে পড়ে। বাবা মা মতো পাশের রুমে শুয়ে পড়ে। রাত যত গভীর হয়, ছেলেটির তখন গা চুলকাতে শুরু করে। এটা কিন্তু সেনাসিস দাদাভাই আমাকে নিজে ঘটনাটা নিজের মুখে শেয়ার করেছেন। বলছে ওর প্রচণ্ড গা ইচিং হয়, এত ইচিং হচ্ছে, ও উঠে গিয়ে ওর মাকে বলে, বাবা আমি শুতে পারছি না, মা আমার প্রচণ্ড গা চুলকাচ্ছে, জ্বালা করছে। তা বাবা মা ওই সময় ওকে নিয়ে গিয়ে ওয়াশরুমে ওর গাটা পরিষ্কার করে ধুয়ে দেয়। ভাবলো হয়তো বিছানায় কিছু ছিল, হয়তো পোকা টোকা হয় না অনেক সময়, হয়তো চেটে টেটে গেছে, তার জন্য হয়তো ছোট বাচ্চা হয়তো ওর গাটা চুলকাচ্ছে। তাকে কিন্তু ভালো করে নিয়ে গিয়ে গা ধুয়ে মুছিয়ে পাউডার টাউডার দিয়ে বলে শুতে যাও। বাবা মায়ের কথা মতো ছোট্ট 7 বছরের বাচ্চাটি গিয়ে পাশের ওর যে বেডরুম ছিল, ও কিন্তু শুয়ে পড়ে। যখন ভোর হয়, তখন বাচ্চাটির মা বেডরুমে যখন যায়, তখন দেখছে বাচ্চাটির গায়ে চাকা 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 লাল লাল চাকার মতো দাগ হয়ে গেছে, চাকার মতো। তখন বলছে, হঠাৎ করে এরকম কেন হলো? তার মা দেখে খুব ভয় পায়, তার বাবাকে বলে। তার মা সেদিন আর তার যে ডিউটি সেখানে যায়নি, বাচ্চাটাকে নিয়ে সাথে সাথে একটা স্ক্রিনে ডাক্তারের কাছে পরামর্শ নেওয়ার জন্য ওকে নিয়ে ছুটে যায়। সেই ডক্টর দেখে কিছু ওষুধ প্রেসক্রাইব করে দেয়, কারণ সে বুঝতে পারে না অ্যাকচুয়ালিও কি হয়েছে। যাই হোক, বাচ্চাটিকে যখন ওষুধ দেয়, বাচ্চাটি তখন বাড়িতে এসে রেস্ট করে। স্ক্রিনে ডাক্তার বিশেষত কিছু ওষুধ দেয় যেগুলো খেলে প্রচণ্ড ঘুম হয়। তো বাচ্চাটিও সেদিন আর পড়তে যাওয়ার অবস্থায় নেই, ও কিন্তু ঘুমিয়ে পড়ে। 2 দিন যায়, 3 দিন যায়, বাচ্চাটি আস্তে 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 একদম বিছানায় শুয়ে পড়ে। না স্কুল যেতে পারে, না কোচিংয়ে পড়তে যেতে পারে। বাচ্চাটির কোনো রকম মানে উঠে বসার, ওই 7 বছরের বাচ্চার উঠে বসার মতো ক্ষমতা নেই। তার মা বাবা প্রচণ্ড ভয় পায়। যখন এই সেনাসিস দাদাভাইয়ের শাশুড়ি মাকে বিষয়টা জানানো হয়, তার শাশুড়ি মা তখন ছুটে আসে বাড়িতে। এসে যখন দেখে তার একমাত্র 7 বছরের নাতি, তার গায়ে এরকম অবস্থা, অচৈতন্য হয়েছে পড়ে রয়েছে, তার তখন দিদা বলে যে
একে ডাক্তার না, তুমি অন্য কিছু দেখাও, অন্য জায়গায় ওকে নিয়ে চলো। হতে পারে কোনো জায়গাতে কোনো খারাপ কিছু এসেছে। অনেক সময় হয় না, ডাক্তারে যখন কাজ না হয় তখন মানুষ কিন্তু নানা রকম জায়গায় ছুটোছুটি করে অনেক জিনিস। কারণ আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে যারা বলেন যে ডক্টর রিপোর্ট পুরো ওকে, সব রকম সব কিছু করার পর আমার বাবা বা আমি নিজে ভালো হতে পারছি না। যখন দেখা যায় আসনে বসে যে কি হয়েছে, তখন দেখা যায় যে কেউ হয়তো বান মেরেছে, পেট চালান করেছে, নালে কোনো রকম কালা জাদু করে রেখেছে, যার কারণে অনেক সমস্যা হয়। সেটা ডাক্তারি কোনো মেডিসিনে ঠিক হবার না। তো সেরকমই বাচ্চাটির মা বাচ্চাটিকে নিয়ে, তার দিদাকে নিয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। সে তান্ত্রিক দেখে বলে যে তোর যে এই 7 বছরের ছোট ছেলেটি বিশাল বড় মর্ত একটা ভুল কাজ করে ফেলেছে, যার কারণে ওর এরকম অবস্থা। তখন সবাই বাচ্চাটির দিকে তাকিয়ে বলছে কি করেছে ও, একটা 7 বছরের ছোট বাচ্চা, ও কি করতে পারে। তখন বলছে যে ও কোনো মৃতদেহ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সেই মৃতদেহর কোনো জিনিস ও রাস্তা দিয়ে কুড়িয়ে আনে। বুঝে না, আমাদের ছেলের তো এরকম স্বভাব না যে ও রাস্তা দিয়ে কোনো কিছু নিয়ে আসবে, যার সন্তান সে সব থেকে ভালো চেনে না। বলছে তখন তান্ত্রিক, আমি যেটা বলছি যদি বিশ্বাস না হয় তাহলে পারে ও যেই জামা প্যান্ট পরে যায় পরতে, সেই জামা প্যান্টগুলো একটু বাড়িতে গিয়ে ভালো করে দেখ তো, চেক করে কিছু পাস নাকি। তখন সেনাসিস দাদা ভাইয়ের যে ওয়াইফ ছিলেন উনি তখন বাড়িতে আসেন ছেলেকে নিয়ে, ছেলেকে মাদুলি দেয়, বাড়িতে আসেন। বাড়িতে এসে যতগুলো প্যান্ট পরে ও যেত, সেই প্যান্টগুলো প্রত্যেক দিনই একটা জায়গায় রাখা থাকতো, একটা বাস্কেটের মধ্যে, যেগুলো ওরা স্যাটারডে বা সানডেতে ওয়াশিং মেশিনে দিত। সব এক সপ্তাহ জামা কাপড় একদিন কাচত। তখন দেখে একটা প্যান্টের পকেট থেকে এতগুলো এক মুঠ বড় হাতের মানুষের এক মুঠ খই ওর প্যান্টের পকেটে রাখা আছে। সেনাসিস দাদা ভাই যেরকমভাবে আমাকে বলেন আমি ঠিক সেরকমভাবেই ঘটনাটা বলছি। যখন ওই খইগুলো তার মা বের করে, তার মায়ের মাথায় আসে না যে এই খইগুলো ও রাস্তা দিয়ে কুড়িয়ে এনেছে। তার মা তখন বলে যে না, ওর তো প্যান্টের পকেটে কিছু পায়নি। তার মা সেই খইগুলোকে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেয়, কারণ তাদেরও বাড়িতে খই খাওয়া হয়, তাদেরও বাড়িতে খই খাওয়া হয়। তার মায়ের কোনো আইডিয়া নেই যে এই খইটা আমার বাড়ির কেনা খই না, এই খইটা আমার ছেলে কোনো মৃতদেহ যখন যাচ্ছিল, ছড়ানো হয়েছিল, যখন বলো হরি হরি বলতে বলতে নিয়ে যায়, সেই খই আমার ছেলে তুলে এনেছে। সেটা তার মায়ের ধারণার বাইরে। তাই তার মা তার দিদাকে অথবা তার বাবাকে, মানে সেনাসিস দাদাভাইকে বলে ছেলের পকেট থেকে কোনো কিছু পাইনি, বাবা যেটা বলেছে পুরোটাই ভুল কথা বলেছে, কিছু নেই, আমি তো কিছু পাইনি। তখন সেনাসিস দাদাভাই বলে তাহলে তুমি একটা কাজ করো, তোমার মাকে নিয়ে আগামীকাল ওই বাবার কাছে আরেকবার যাও, তান্ত্রিকের কাছে গিয়েই কথাটা বলো যে আমরা কোনো কিছু পাইনি। একবার বলো, কারণ হতে পারে উনি জানে না, হয়তো ভুল বলছেন, হতেই পারে একটা আইডিয়া করেছে। তো ভালো কথা। তখন ওই মুহূর্তে সাথে সাথে পরের দিন সকালবেলা তার দিদা আর তার বাচ্চাটির মা সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তখন ডেকে বলছে আয় আয় আয়, বস, এখানে বস, আমি জানতাম তোরা আসবি, আমি জানতাম, তোদের জন্য অপেক্ষা করছিলাম, বস। যখন ওখানে বসেছে তখন বলছে বাবা, আপনাকে জানাতে আসলাম, আপনি যে বললেন যে এরকম মরা মানুষের কোনো কিছু নিয়ে এসছে, আমার বাচ্চা ওরকম না যে ও রাস্তা দিয়ে কোনো কিছু তুলবে। বাবা, মনে হয় আপনি কিছু ভুল টুল বলছেন। আর সত্যি কথা বলতে বাবা, প্যান্ট থেকে তোর প্যান্ট জামা থেকে কোনো কিছু পাইনি। তখন সেই তান্ত্রিক বাবা বলছে সত্যি করে বলতো তুই কোনো কিছু পাসনি। বলছে না। ছেলেটির মা বলছে না, কারণ ছেলেটির মার তো আইডিয়া নেই যে ওই খইগুলো বাচ্চাটি তুলে নিয়ে এসছে, তার সন্তান নিয়ে এসছে। তার মা তখন বলছে যে না বাবা, আপনাকে আমি সিরিয়াস বলছি, সত্যি বিশ্বাস করেন আমার ছেলের পকেট থেকে আমি কোনো কিছু পাইনি।
তখন বলছে তাহলে যা, হয়তো আমার তান্ত্রিক জীবনের যে বিদ্যে, যে শিক্ষা, সেটা হয়তো ভুল, তাহলে তুই পাসনি, তাহলে এলি কেন, যা চলে যা বাড়ি। বাড়ি গেছে, তারা বাড়ি চলে গেছে। নানা রকম যেতে যেতে মা আর মেয়ে, মানে দিদা আর বাচ্চাটির মা, নানা রকম কথা আলোচনা করে যে এখন সব এরকমই, দেখো কোনো কিছু না, ফালতু ফালতু আমাদের কাছে কিছু টাকা নিল, এসব আলোচনা করতে করতে তারা বাড়ি চলে যায়। বাড়ি যখন যায় তখন বাচ্চাটির মা বলে যে একটুখানি তোকে দুধ করে দিই, গরম দুধ, একটু হরলিক্স গুলে তুই একটু খা। বাচ্চাটিকে বলে তুই একটু খা। আর সবার জন্য তার মা একটু চা করবে, তার জন্য সে যখন কিচেনে যায় তখন দেখে একটা কাছের ছোট্ট বাটির মধ্যে এক মুঠ খই রাখা, যেটা তার মাই নিজে রেখেছে। তখন তার মা বলছে এই খইগুলো তো আমি পেয়েছিলাম, কিন্তু এই খই তো আমার বাড়িরই খই মনে হচ্ছে, যেটা আমাদের হয় না, আমরা ধারণাটা অনেক পরে করি, অনেকটা লেটে। বলছে এই খইটা তো মনে হচ্ছে আমাদেরই বাড়ির, কি জানি, দূর থাকবে, ফেলে দেবো। তার মা না ফেলে চাটা করে, চা করে তার মা কি করে, নিয়ে যখন যায় সবাইকে চা দেয়, বাচ্চাটাকে হরলিক্স গুলে দুধ দেয়, বাচ্চাটা দুধ উঠে খায়, মাদুলি পরার পর কিছুটা স্বাভাবিক হয়। বাবা, তার দিদা, তার মা সবাই মিলে চা করে খায়। তো বলছে দেখো তান্ত্রিক তো বললো যে অপেক্ষা আমাদের জন্যই করছিল, কিন্তু আমরা তো কিছু পাইনি, কি বলবো। তখন ওই বাচ্চাটির দিদা বলে আচ্ছা তুই প্যান্টের পকেট থেকে কিছুই কি পাসনি? দেখ উনি এত যেরকম ভাবে বলছিলেন, তান্ত্রিক বাবা এতদিন ধরে কাজ করছে, যেরকম ভাবে উনি বলছিলেন, তো এতদিন ধরে কাজ করা কি ওনার ভুল? উনি কি তাহলে কিছুই জানে না রে? আমাদের কতগুলো টাকা চলে গেল, এসব আলোচনা করতে থাকে। তো একটা এত বড় ভুল কাজ তার মা করে, তখন তার দিদা বলছে যে শুধু চা দিলি, দুটো মুড়ি সাথে থাকলে দে না, একটু মুড়ি দিয়ে চা খাই। তখন বাচ্চাটির মা বলে যে না, মুড়ি তো আমাদের বাড়িতে নেই, তবে মা খই আমরা খাই। তারা খই দিয়ে চা খায়। বলছে আমরা খইটা খুব খাই, বাড়িতে খই আছে, খই দিয়ে আম দিয়ে দুধ দিয়ে মেখে খায়। মানে সকালবেলা প্রত্যেক দিনই বাচ্চাটার মা যখন অফিসে চলে যেতেন খই খেয়ে যেতেন, হালকা পাতলা খাবার। খইটা ওনাদের বাড়িতে, এক একটা বাড়িতে মুড়ির খুব চল আছে, প্রচুর মুড়ি খাওয়া হয়, এক একটা বাড়িতে চিড়ে খইটা খাওয়া হয়। তো তখন ওই বাচ্চাটির মা কি করে, ওই যে খইগুলো ছিল ওই খইয়ের মধ্যেই, ওই বাটির মধ্যে ভর্তি করে খই দিয়ে তার মাকে দেয়। তার মা রীতিমতো কথা বলতে বলতে, চা খেতে খেতে ওই খইয়ের সাথে, ভালো খইয়ের সাথে ওই যে মৃতদেহর পোড়ানো খই সেগুলো খেয়ে ফেলে। খাবার ঠিক 1 ঘন্টা পর তার মা প্রচন্ড বমি করতে থাকে, প্রচন্ড বমি করতে থাকে। তখন বলছে বমি এত করে তার মা পুরো মেঝেতে শুয়ে পড়ে, তার মায়ের উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। তখন বলছে বাড়িতে কি হচ্ছে মা, তুমি এই বাড়িতে এসে অসুস্থ হয়ে গেলে, আমাদের বাবু অসুস্থ, এখনো পর্যন্ত ছেলেটা চুপচাপ হয়ে গেছে, এত দুষ্টু বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা কতটা দুষ্টু হতে পারে বুঝতে পারছো, সেই বাচ্চাটা একদম চুপচাপ হয়ে গেছে, তোমার এরকম শরীর খারাপ, কি হচ্ছে বলো তো। তার মা না তখন কথা বলার অবস্থায় নেই। রাতের বেলা এতটা বাড়াবাড়ি হয়, নিয়ারেস্ট একটা হসপিটালে তার মাকে হসপিটালাইজড করা হয়। তার মা 3 দিন হসপিটালাইজড থাকে, তারপর বাড়িতে নিয়ে আসা হয়। কিছুটা তার মা হসপিটালে সুস্থ ছিল, যখন বাড়িতে আনা হয় তার মায়ের সাথে আরো নানা রকম কিছু ঘটতে থাকে। কি কি হয় এবার বলি। বাচ্চাটির মা যখন একা, মা তো এতদিন বাড়িতে ছিল, এখন তো কাজে যেতে হবে, বাচ্চাটির মা কিন্তু কাজে বেরিয়ে যায়, কারণ বাচ্চাটির যেটুকুনি দিদা আছে দেখাশোনা করবে, বাবাও বাড়িতেই থাকে, বাবার তো ওয়ার্ক ফ্রম হোম। বলছে তার দিদা, আমি যখন ঘরে একা বসে আছি, মনে হচ্ছে আমার পেছন দিয়ে কেউ যেন চলে গেল, হুশ করে কেউ পেছন দিয়ে চলে গেল। সে পেছনে যখন ফিরলো তখন দেখলো পেছনে কেউ নেই, কিন্তু কেউ একটা চলে গেল।
কখনো মনে হচ্ছে নিচু হয়ে হয়তো কোনো সবজি কাটছে, রান্না করবে, মেয়ে আসবে, এত রাতে রান্না করবে, এত রাতের বেলা 7টা 8টার দিকে হয়তো সবজি কাটছে। হট করে দেখলো সামনে দিয়ে কেউ চলে গেল, সাথে সাথে ঘুরে তাকালো, দেখছে না কেউ তো নেই, শুধু মনে হচ্ছে বারবার যেন কেউ যাওয়া আসা করছে, কেউ মনে হচ্ছে ওনাকে যেন ফলো করছে। এই কথাগুলো যখন তার মেয়ে অফিস থেকে আসে, ওয়াশরুম থেকে পরিষ্কার হয়ে জামা কাপড় পরে যখন বেরোয়, তখন বলছে, মা কি রান্না করেছো? বলছে, আজকে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি, আর একটু আলু ভাজা করেছি, ডাল তো আছে, আর কিছু রান্না করিনি। বলছে, ভালো করেছো, পাতলা হালকা রান্না করেছো। তখন বলছে, মারে একটা কথা বলবো দিদা বাচ্চাদের। তখন তার মা বলছে, হ্যাঁ বলো। বলছে, জানিস তো আমার না কিছু একটা ভয় ভয় লাগছে, মনে হচ্ছে যেন আমাকে কেউ দেখছে, কখনো পিছন দিয়ে কেউ চলে যাচ্ছে, মনে হচ্ছে সামনে দিয়ে কেউ চলে যাচ্ছে। তখন তার মানে মেয়ে বলে, কি বলছো মা, এইসব কেন হবে, এসব কেন হচ্ছে? তাহলে তুমি একটা কাজ করো, কোনো জায়গা আমার সাথে চলো, ওই ওই তান্ত্রিকের কাছে আর যাবো না, উনি তো কিছুই জানে না, কিছু বলতেই পারিনি, যাব না। বলে পরের দিনকে যখন বিকেলবেলা মাকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়, মানে ওখানে মাজার মসজিদ আছে, তো ওখানে অ্যাকচুয়ালি অনেক তান্ত্রিক থাকে, মুসলিম তান্ত্রিকরা থাকে, কবিরাজ, বৈদ্য, মৌলী সাহেব। তো যাচ্ছে যখন, তখন না যখন মাজারের কাছে যায়, তখন সেই বাবা, মানে যে বাবা বলেছিল না ছেলের কথা মাদুলি দিয়েছিল, সেই বাবার সাথে দেখা হয়। তখন সেই বাবা বলছে, কিরে ছেলেকে ছাড়লো, এখন তোকে ধরেছে, তার মাকে এরকম আঙুল দেখিয়ে বলছে, এখন তো তোকে ধরেছে, কিরে? বলছে, আপনি বাবা কি করে জানলেন যে আমার মায়ের হঠাৎ শরীর খারাপ, আমার মায়ের জন্য এসছি? বলে, আমি সব জানি, কিন্তু তুই জানিস না। তুই সত্যি করে এখনো বলতো, তুই তোর ছেলের পকেট থেকে কিচ্ছু পাসনি? কিচ্ছু না, সত্যি করে বল, কিচ্ছু পাসনি? তখন তার মা বলে যে, বাবা কিছু পাইনি বলাটা ভুল হবে, আমি ওর পকেট থেকে না খই পেয়েছিলাম। বলছে, পেয়েছিলিস তো? তখন তার মা বলছে, কালকে তুই আমাকে খই খেতে দিয়েছিলিস, আগের দিন চা যখন করেছিলিস, বাবুকে হরলিক্স দিলি, তখন খই, তাহলে কি তুই যে খইগুলো পকেট থেকে বার করে রেখেছিলিস, তুই সেই খইগুলো ফেলিসনি? বলছে, না, আমি ভেবেছি ও অনেক সময় করে, বাচ্চারা কি খেতে খেতে হয়তো দেখা গেল কোনো সময় মুড়ি পকেটে রেখে দেয়, একটা একটা করে খেলো, বাদাম রেখে দেয়, তো তার মা ভেবেছিল হয়তো সেই বাচ্চাটি কোনো খই পকেটে রেখে দিয়েছে, ও হয়তো বাচ্চা ভুলো মন কখনো খাবে। বলছে, কত বড় সর্বনাশ করেছিস তুই, ওই মরার খই তুই বাটিতে রেখে দিয়ে তোর মাকে খাইয়েছিস, এখন তোর মায়ের যাওয়ার পালা, তোর মাও মরবে। তখন সেই তান্ত্রিক এই কথা বলতে মা আর মেয়ে দুজনে কান্নায় ভেঙে পড়ে। বলছে, বাবা আপনি কি বলছেন, বাবা আপনি বাঁচান। বলছে, তোকে যখন আমি বলেছিলাম সেই দিন তুই কেন আমাকে সত্যি কথা বললি না, কেন বললি কিছু পাইনি? বলছে, বাবা বিশ্বাস করেন, আমাদের বাড়িতে খই খাবার খুব চল আছে, আমাদের বাড়িতে মুড়ি হয় না, আমরা মুড়ি খাই না, আমাদের বাড়িতে খই আনা থাকে, মানে বড় বড় জায়গায় আমরা খইটা খুব খাই, দুধ দিয়ে খই খাই, এগুলো আমরা খাই। আমি বুঝতে পারিনি যে ও মরার খই তুলে এনেছে, মানে ওই বাচ্চাটির মায়ের কোনো ধারণাই ছিল না যে তার 7 বছরের বাচ্চা সেই মরার খই রাস্তায় যখন ছিটায়, বাচ্চাটা যখন ফাঁকা গলিতে দাঁড়িয়ে ছিল, রাস্তা দিয়ে যখন ছিটাতে ছিটাতে যায়, দেখবে হাওয়া দিলে খই হুড়ুর করে উড়ে যায় যেদিকে হাওয়াটা শেষ হয়, আর বাচ্চাটার দিকেই হাওয়াটা আসে, আর ও দেখে ওই বড় বড় খই পড়ে আছে, সাদা খই, রাতের অন্ধকারে ওই খইগুলোকে ও টুকিয়ে টুকিয়ে ছোট হাতে পকেটে রেখে দেয়। ও কি করতে রেখেছিল সেটা কিন্তু ধারণার বাইরে, কিন্তু ও তো বাড়িতেও খই খায়, হয়তো ও ভেবেছে, আর বাড়িতে ওকে যেই দুনিকর বাবা খুব নিয়ম শিখাতো, কিছু করলে, মানে সেনাসিস দাদা ভাইয়ের কথা বলছি, বলছে মানে এইটাও ভুল, এটাও ভুল, ওইটুকুনি বাচ্চাকে
কিছু করলে বলতো এটা তুলে এখানে ফেলে আসো, এটা তুলে ওখানে রাখো, এত কিছু শেখাতো। সেই বাচ্চাটা শেখানোর জন্য এতটাই শিক্ষা দিয়েছে, সে রাস্তা দিয়ে মৃতদেহ যাওয়ার সেই খই পর্যন্ত তুলে নিয়ে চলে আসে। তার মাকে, মানে দিদার কথা বলছি, কোনোভাবে কোনো কেউ ঠিক করতে পারে না। রাতের বেলা দিদার গাল এরকম চিড়ে দিত, পুরো এখান থেকে গাল চিড়ে দিয়েছে, কোনোদিন এগুলো চিড়ে দিত, কোনোদিন হাত চিড়ে দিত, কোনোদিন মানে না দেখা যাবে না এরকম অ্যাবেন্ডেন জায়গায় সব চিড়ে দিত। প্রচন্ড পরিমাণে খারাপ শুরু হয় সেই বাচ্চাটা দিদার সাথে। লাস্টে বাচ্চাটা দিদাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে যখন যায় ওখানে একজন তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক তখন বলে যে বিশাল বড় বাজে কাজ হয়ে গেছে তোর সাথে, তোকে আমি কিছু জিনিস দেবো, এগুলো কর, তবে কথা দেবো না যে তুই ভালো হবি, কথা দেবো না, কিন্তু তুই করতে থাক, যদি হয়ে যায় ভালো হয়ে যাবে। যেরকম দেয় সেরকম করে। আস্তে 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 3টে মাস সেই বাচ্চাটির দিদা বাড়ি থেকে বেরোয়নি। 3টে মাস আতঙ্কে ভয়ে ঘরের মধ্যে থাকতো, কারণ ওকে বলতো যে আমি তোকে নিয়ে চলে যাব, তুই আমার সাথে যাবি, আমাকে তোর সাথে যেতে হবে, তুই আমার মরার খই খেয়েছিস। যে খই ছিটানো হচ্ছিল ওটা তো খাবার জন্য না, ওটা একটা হিন্দু শাস্ত্র মতে তার কিছু ব্যাখ্যা আছে, পয়সা ছড়ানো, খই ছড়ানো, এগুলো ব্যাখ্যা আছে। তারপর 3 মাস পর সেই বাচ্চাটির দিদা সুস্থ হয়। এটা আমাদের সেনাশিস দাদাভাই কিন্তু ঘটনাটা বলেন। তাই জন্য বাচ্চাদের সবসময় বলতে হয়, রাস্তা দিয়ে কোনো কিছু যদি কুড়িয়ে পাও, সেটা টাকা পয়সা হোক, পেন হোক বা আদার্স কোনো যে কোনো জিনিস, তুলবে না। চোখে দেখবে ওইটুকুনি, তোলার দরকার নেই, তুলে আনবে না। এই ছিল আমাদের প্রথম ঘটনা। ঘটনাটা কেমন লাগলো বলো। দ্বিতীয় ঘটনায় যাব, সবাইকে বলবো দ্বিতীয় ঘটনাটা শোনো, দারুণ ভয়ের। দ্বিতীয় ঘটনাটা আমাকে পাঠায় নেপাল। দাদাভাইয়ের নাম হচ্ছে নেপাল দাস। দাদাভাইয়ের বাড়ি হচ্ছে বনহুগলি। দাদাভাই বলেন, ম্যাডাম আমরা একটা বাড়ি কিনি বনহুগলিতেই। আমরা যে বাড়িতে আগে থাকতাম সেটাও আমার নিজস্ব বাড়ি, কিন্তু 2 ভাইয়ের মধ্যে প্রচণ্ড ঝামেলা হয়। 2 ভাইয়ের মধ্যে আসলে ভাইয়ের থেকে, বিশেষ করে 2 ভাইয়ের থেকেও বউদের মধ্যে ঝগড়া হতো। মানে আমার বউ আমার দাদার বউকে সহ্য করতে পারতো না, আমার দাদার বউ আমার বউকে সহ্য করতে পারতো না। এত অশান্তি, এই নিয়ে বলতে গেলেই বউ তো হতোই, একটা মানে সময় হয়ে যেত। ওই নিয়ে হয়তো দাদার বউ দাদাকে বললো, দাদা আমাকে কিছু বলতে আসলে আমার সাথে অশান্তি লেগে যেত, আমার বউ আমাকে কিছু বললে আমি দাদাকে বলতে গেলে অশান্তি লেগে যেত। এরকম ভাবেই অশান্তির জন্য আমি একটা বাড়ি কিনি। আমি বললাম, দাদা তুই একটা কাজ কর, বৌদির সাথে তো তোর বৌমার প্রচণ্ড ঝামেলা হয়, একসাথে থাকাটা আমাদের মনে হয় ঠিক না, হাতাহাতি পর্যন্ত হওয়ার। সব থেকে বড় কথা, আবার ওদের মধ্যে যখন বন্ধুত্ব হয় সেই বন্ধুত্ব দেখার মতো, কিন্তু বন্ধুত্ব খুব কম হতো, ঝগড়া ঝামেলা অশান্তিটা বেশি হতো। দেখো, পড়শি পাড়ার লোককে হাসিয়ে তো কোনো লাভ নেই। তার জন্য তারা সিদ্ধান্ত নেয় যে দাদা তুই থাক, আমি একটা বাড়ি দেখে বাইরে কোথাও ঘর কিনে দেবো। তো নেপাল দাদাভাই বলেন যে ম্যাডাম আমি বনহুগলিতে একটা বাড়ি কিনি। বাড়িটা কেনার পর না অদ্ভুতভাবে কিছু জিনিস হতো। সেটা হচ্ছে, যখনই সন্ধেবেলা 7টা সাড়ে 7টা বাজতো, বাড়িতে আমিও শুনেছি, আমার মিসেসও শুনেছে, আমার এক ছেলে আছে ও শুনতো, কেউ যেন ফিসফিসিয়ে মানে এরকম কি বলতো শোনা যেত না, কিন্তু ফিসফিসিয়ে কথা বলতো। এবার হয় কি, প্রথম যখন ওই বাড়িতে আমরা ঢুকি, বাড়িটা পুরো রেডিমেড কমপ্লিট করা ছিল। আমরা বাড়িটা ভালো দামেই কিনি, কম দামে না, ভালো দামেই কিনি। একদম রেডিমেড বাড়ি, মানে রং ঠং সব করা। তুমি বাড়িতে শুধু জিনিস নিয়ে ঢুকবে, ব্যবহার করবে। আমরা আগে যিনি ছিলেন বাঙালি লোক, ওনাকে বললাম আপনি কেউ প্রবেশ করেছিলেন? বলল হ্যাঁ হ্যাঁ আমি করেছি, তোমাদের করার দরকার নেই। তো ওই মুহূর্তে ভালো আমরা ডেট পাইনি, বাড়িতে অশান্তি চূড়ান্ত হচ্ছে, ভাবলাম একটা ভালো দিন দেখে হয়তো পরে আমরা নারায়ণ পুজো করে নেব।
আমরা বাড়িতে চলে যাই। প্রত্যেক দিন 7টা 7:30টার সময় ওরকম ফিসফিসিয়ে কথা বলার শব্দ আমরা সবাই পেতাম। বেশি না, 3-4 সেকেন্ড আওয়াজটা আসতো সবার কানে, তারপর বন্ধ হয়ে যেত। তো আমরা প্রথম প্রথম জিনিসটা একদমই গুরুত্ব দিইনি, কারণ কি না কি আওয়াজ হচ্ছে, অন্য কিছু হতে পারে, আশেপাশে বাড়ি ঘর আছে, হতে পারে। তো আমরা ওই বাড়িতে থাকতে শুরু করি। একদিন আমার বউ রাতের বেলা বাসন ধুচ্ছে কিচেনে দাঁড়িয়ে। তো আমার ছেলে ওর মাকে অনেকক্ষণ ধরে ডাকছে, তো ওর মা কোনো সাড়া দিচ্ছে না দেখে আমি গেলাম, গিয়ে বললাম, কি গো, তোমাকে কখন থেকে বাবু ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? তো আমার বউ বলল, কই না তো, আমি তো বাসন মাজছি, আমার কানে তো কোনো আওয়াজ আসেনি। বলছে, বাবু দেখো ডাকছে তোমাকে। বলছে, কি হয়েছে, ওকে জিজ্ঞেস করো। না, বাবু শুয়ে শুয়ে রাতের বেলা বলছে একটা ফ্রিজ দিয়ে ঠান্ডা জল দাও। বাচ্চারা তো জানো এখন মা বাবাকেই বলে, ওরা কুঁড়ে হয়ে গেছে, ফোন ঘাঁটবে, পড়াশোনা করবে, কিন্তু কিছু করে খাবে না। যাই হোক, তখন তার বাবা এই নেপালদা নিয়ে গিয়ে তার ছেলেকে জলের বোতলটা দেয়, দিয়ে পাশের ঘরে শুয়ে পড়ে। বলছে, এই ঘটনাটা বলছি কারণ ওই বাড়িতে 3খানা রুম ছিল, একটা ডাইনিং স্পেস ছিল, পরপর 3টে রুম ছিল, একদম ইউ কাটের মতো, আর ওয়াশরুম ছিল, তার পাশেই ছিল কিচেন। রাতের বেলা কখনো কখনো বাথরুম যে দরজাটা থাকে সেটা বন্ধ থাকতো, তাও দরজাটা মনে হয় হাওয়া দিলে ধাপ করে একটা আওয়াজ হয় না, আটকে গেলে এরকম শব্দ হতো। যখনই হয়তো দাদাভাই বললো তার ওয়াইফকে যে, কি গো, তুমি ওয়াশরুমে লাস্টে গেছিলে, বাসন টাসন মেজে তুমি গেলে যখন, তুমি বন্ধ করোনি, দেখো তো ধাপ ধাপ করে আওয়াজ হচ্ছে। তখন ওনার মিসেস উঠে এসে যখন বাথরুমের সামনে দাঁড়ায়, দেখে দরজা তো বাইরে দিয়ে লক করা। তাহলে আওয়াজটা কোথা দিয়ে হলো? বাথরুমের দরজারই আওয়াজ, কিন্তু দরজা তো লক করা। প্রায়শই এরকম কিছু কিছু জিনিস ঘটতো। আর ওই বাড়ির মধ্যে একটা বিশেষ জিনিস ছিল। নেপাল দাদাভাই বলেন, ম্যাডাম, ধরেন আপনি ডাইনিংয়ে বসে আছেন, আর সামনেই হচ্ছে ছেলের ঘর। আমি যদি ডাইনিং থেকে আমার ছেলেকে যদি ডাকি, আমার ছেলে শুনতে পেত না। প্রথমে ভাবতাম ফোন নিয়ে এতটাই ব্যস্ত, গেম খেলা এতটা ব্যস্ত, দেখো বাবা মায়ের কথা শুনতে পারে না। প্রায়শই আমার ওয়াইফ বলতো যে, কি ব্যাপার, হ্যাঁ কিচেন দিয়ে আমি ডাকছি যে ভাতটা নিয়ে চলো, ভাতটা বাড়বো, ডাইনিংয়ে নিয়ে গিয়ে রাখো, আমার হাতে জল রয়েছে, শুনতে পাচ্ছ না? আমি বললাম, শুনতে পেলে কি উঠে আসতাম না? শুনতে পেত না। ওই বাড়ির মধ্যে মানে ধরো বিষয়টা, ধরো প্রিন্স ওখানে বসে আছে, আমি প্রিন্সের কাছে এসে বলবো, ওই ঘর থেকে যদি আমি চিৎকার করে গলা ফাটিয়েও ডাকি, শুনতে পারবে না। মনে হতো যেন আমরা হাঁটছি, আমরা ঘুরছি, আমাদের ঘরে আমরা যেখানে প্রেজেন্ট আছি সেখানে একটা দেয়াল তুলে দিয়েছে কেউ, যেটা ইনভিজিবল, দেখা যায় না, একটা দেয়াল। আমরা ডাকলে কেউ দেখতে পারে না, মানে শুনতে পারে না, সরি। প্রায় সময় এরকম হতো। ছেলে হয়তো আমাকে কোনো সময়, পাশাপাশি ঘর, এটা কখনো হয়, তোমরাও তো থাকো পাশাপাশি রুমে, কেউ যদি ডাকে বাবা বা মা, চিৎকার করলে তো শুনতে পায়, কিন্তু ওই ঘরে শোনা যেত না। অদ্ভুত ধরনের ঘরটা ছিল। প্রত্যেক দিন রাতের বেলা ওই দরজার আওয়াজ, ফিসফিস শব্দ সন্ধ্যাবেলা। আর প্রবলেম ছিল, কেউ কারোর কথা শুনতে পারে না, কাছে গিয়ে বললেই শুনতে পারে। এটা সবার সাথে হতো। প্রথম প্রথম তো সবার সাথে একটু কথা কাটাকাটি হতো, সবাই বলতো, তুমি কি চিন্তা করছো, কোন ধ্যানে আছো, তুমি শুনতে পাও না, প্রায়শই ঝামেলা লাগতো। কিন্তু যখন সবার সাথে ঘটনাগুলো ঘটে, তখন সবাই বুঝতে পারে যে এইটা এই বাড়ির কোনো একটা প্রবলেম। তারা অনেক কাউকে এই প্রবলেমের কথা বলে। সেই প্রবলেম সুরাহা করার মতো কারোর মাথায় বুদ্ধি আসেনি যে কি হতে পারে না হতে পারে। তারাও যখন একজন, মানে ওরা ঘুরতে যায়, বেনারসে গেছিল, নেপাল দাদাভাই বলছেন, আমরা কিছু দিনের জন্য বেনারস চলে যাই ঘুরতে। বেনারসে যখন যাই, ওখানে একজন সাধু সন্তোর সাথে দেখা হয়। তো মানে দেখা হয় বলতে কিরকম, মানে ওনার মিসেসের কাছে গঙ্গার পাড়ে বসেছিল, ওনার মিসেসের কাছে ওই যে সাধু বাবা আসেন, এসে বলছে, কিরে মা, কলকাতা থেকে এসছিস? তখন বলছে, হ্যাঁ বাবা, আমাদের বনহুগলি তো বাড়ি।
আমরা কলকাতার ওই দিকেই থাকি, আপনি গেছেন কলকাতায়? তখন বলছে, হ্যাঁ আমি বহুবার গেছি। কিছু আশ্রম, বেলুড় মঠের কথা বলে, আমাদের কলকাতায় দক্ষিণেশ্বরের ওপারে যে বেলুড় মঠ আছে, গঙ্গার পাড়ে অবস্থিত, সেসব কথা বলে। তখন বলছে, তোর পাশে বসবো মা? বলছে, হ্যাঁ বাবা বসুন। সেই সাধু বাবা, সন্ন্যাসী বাবা যাই বলো, উনি বসেন। তখন বলছে, মা তোর হাতটা দে তো। বলছে, হাত দেবো? হাতটা এরম বাড়িয়েছে, তো সেই সাধু বাবা ওর হাতটা ধরে, ওনার মিসেসের হাতটা ধরে, ধরে চোখটা বন্ধ করে বিজ 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 করে কিছু বীজ মন্ত্র পাঠ করে চোখটা খুলে যখন তাকায় এরকম করে, চোখটা না পুরো লাল, পুরো ওই বাবার চোখটা লাল, আর চোখগুলো না যেন বড় বড় হয়ে গেছে। তাকিয়ে বলছে, তোর ঘরে তো, যেই ঘরে তুই থাকিস সেই ঘরে প্রেতাত্মার বাস, তোর ঘরে তো অনেক কিছু হয়, তুই সেই ঘরটিকে, তুই সেই ঘরকে ঠিক করিসনি। তখন বলছে, বাবা আপনি কি করে জানলেন? বাবা আমাদের বাড়ি এই এই হয়, সব বলে তখন ওই গঙ্গার পাড়ে বসে। তখন সে বাবা বলছে, তুই একটা কাজ কর, আমি তোকে কিছু জিনিস দেবো, নিয়ে গিয়ে বাড়িতে সব ঘরের চার কোনায় কোনায় জিনিসটা রেখে দিবি। আর একটা জিনিস তোকে দেবো, প্রত্যেক দিন ধুনোর সাথে সেই জিনিস তুই ঘরে পোড়াবি, যেগুলো আমাদের কাছেও আছে, ওই জিনিস আমি বুঝতে পেরেছি কি, বাড়িতে যত নেগেটিভ এনার্জি থাকে সব রিমুভ হয়ে যায় ওই জিনিসটা দিয়ে। তখন তারা সেই জিনিসটা দিয়ে মানে বাড়িতে ওরকম পরিষ্কার করে, বাড়িতে এসে চার কোণে ওরকম ভাবে দেয়, সব কিছু করে। করার পর 3 দিন রাতের বেলা ঘুমাতেই দেয়নি, ছাদের মধ্যে কেউ লাফাচ্ছে, মনে হচ্ছে নাচ করছে ছাদে, দরজা মনে হচ্ছে রাতে ভেঙে দেবে। কিন্তু সেই সাধু বাবা বলেছিল, তোর বাড়ি থেকে চলে যাওয়ার আগে ওরা অনেক জ্বালাতন করবে, কারণ যে প্রেতাত্মা আছে সে একা নেই, তারা 3 জন আছে। খবর নিয়ে দেখবি সেই বাড়ির, যখন 3 দিন পর সেই বাড়ি পুরো একদম শুদ্ধিকরণ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তখন যে বাড়িটা বিক্রি করে তার সাথে যোগাযোগ করে নেপাল দাদা ভাই। তখন ওই বাড়ির মালিক বলে যে, দাদা আমিও তো জানতাম না, বাড়িটা নিয়েছিলাম, নিয়ে ভুগছিলাম, আমার মেয়ের একটা অপারেশন ছিল, মেজর অপারেশন, নাহলে আমি বাড়ি বিক্রি করতাম না। আপনি হয়তো ভাববেন যে আপনি ভুগছিলেন, আপনি আর একজনকে ভুগতে দিয়ে দিলেন, না, মেয়ের মেজর অপারেশনের জন্য আমি সেই বাড়িটা বিক্রি করতে বাধ্য হই, আপনাদের কিছু বলিনি, হাত জোর করছি আমাকে ক্ষমা করবেন। এই বাড়িতে আগে যার বাড়ি ছিল, ওই বাড়িটা যার কাছ থেকে দাদাভাইরা কেনে, তার অ্যাকচুয়ালি বাড়ি না, তার আগে একজনের বাড়ি ছিল, উনি কোর্ট থেকে এপিট ওপিট করে ওনার নামে বাড়িটা করেছিল, রেকর্ডটা আগে কেটে দিয়েছিল, যার আগে ছিল পুনরায়। দাদাভাইরা অত চেকও করায়নি, কেন বাড়ির অশান্তির জন্য বেরিয়ে যায়। নেপাল দাদাভাই বলে ওই বাড়ির মা, মেয়ে আর বাবা 3জনই মেন্টাল পেশেন্ট ছিল, মাথা খারাপ ছিল 3জনেরই, 3জনেই ওই বাড়িতে বিষ খায়, 3জনই। কেন? তারা এতটাই ডিপ্রেশনে ভুগতো, মেন্টাল পেশেন্ট, আর ডিপ্রেশন মানুষকে শেষ করে দেয়। ওই 3জনের আত্মা ওই বাড়িতে আছে, এখনো ওই বাড়ি তালা বন্ধ। দাদাভাই আবার তার দাদার কাছে চলে যায়, এখন দাদা বৌদি মাঝে মাঝে ঝগড়া হয়, ঠিক আছে বলছে দরকার নেই, ওই বাড়ি বিক্রি করতে পারিনি, নিয়ে বলছে ফেঁসে গেছি, ওই বাড়িটা পড়ে রয়েছে তালা বন্ধ অবস্থায়। দাদাভাই যোগাযোগ করেছেন ফেসবুকের আমার ভিডিও থেকে, ফেসবুক পেজ আমার শোনা কথা সার্চ করলে তোমরা পাবে, ওখানে আমি অনেক রকম ভিডিও ছাড়ি, অনেক রকম ভিডিও রিলস আমি ছাড়ি। তো উনি আমাকে ফেসবুক থেকে আমার সাথে কন্ট্যাক্ট করেন, উনি বলেছেন যে আপনি আমার বাড়িতে আসেন, কিন্তু এই মুহূর্তে আমি যাব না, অতিরিক্ত গরম, আমার শরীরও ঠিক নেই, এসব কাজ করতে গেলে নিজের শরীরটাকে শক্ত রাখতে হয়। আমাকে 2 মাস আমি টাইম নিয়েছি, 2 মাস পর আমি যাব, আর অবশ্যই তোমরা দেখতেই পাবে। যাই হোক, আমাদের দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এখন কমেন্টে নামগুলো পড়ি। প্রথম কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, তারপরে আসমা পারভিন, আচ্ছা, তারপর কমেন্ট করেছো
বনানী কর্মকার দিদিভাই, আচ্ছা। তারপরে মমি ভট্টাচার্য, ঝুমা চ্যাটার্জি, রাজীব জাসওয়াল, শুভঙ্কর ঘোড়ই, উমা ঘোষ, তারপর কমেন্ট করেছো শ্বেতা বিশ্বাস, আচ্ছা। তারপর কমেন্ট করেছো শম্পা মিত্র, চৈতালি রয়, রূপা দে, সুজাতা দাস, চৈতালি চক্রবর্তী, সুমনা ভট্টাচার্যা, বেবি ঘোষ, সঙ্গীতা দিদিভাই, তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বোন, পিন্টু ঘোষ, শিলা চ্যাটার্জি, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই, হোয়াইট কিং বোন, আবারও কমেন্ট করেছো। তারপরে নীলিমা সিংহ, রুচিরা হালদার, তারপর কমেন্ট করেছো নারায়ণ নন্দী, স্বরূপা পোদ্দার, তারপরে সুনিতা চন্দ্র, অনুপ ঘোড়ই, পিঙ্কি দাস, গীতা গোস্বামী, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে অসীম দাস, সিদ্ধার্থ পুরকায়াত, তারপর কমেন্ট করেছো পুষ্প দত্ত, প্রদীপ দাস, প্রিয়াঙ্কা দাস, শ্রাবণী হাজরা আবার কমেন্ট করেছো বোন, তারপরে কমেন্ট করেছো আমাদের শ্রীপর্ণা মিত্র, আয়ান হালদার, একদম শেষে কমেন্ট করেছো হচ্ছে সন্তু দুনিয়া থেকে বোন। যাই হোক, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদে। প্রচুর গরম পড়েছে, গরমে তো সারাটা দিন প্রচণ্ড কষ্ট সবারই হয়, বিশেষ করে আমাদের বাড়ির দাদা ভাই, বাবা, কাকা, ছোট ছোট ভাই বোনেরা যারা বাইরে বেরোয়, সবাইকে বলবো সাবধানে থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার উপরে থাক। এখনের মতো আসছি, দেখা হবে অবশ্যই আগামীকাল তোমাদের সাথে। এখনের মতো শুভরাত্রি।